অর্পিতা দেবী তার দুই ছেলে অজয় আর বিজয় আর এক বৌমা অনিন্দিতা এবং একমাত্র মেয়ে অনু আর দুই ছোট ছোট নাতনি কবিতা আর পিউকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করে। শীতের কারণে তাদের সকলের অবস্থাই প্রায় মরমর হয়েছিল, কিন্তু দারিদ্রতার কারণে তাদেরকে মরে গিয়েও বেঁচে থাকতে হবে, কারণ তাদের কাছে কোনো উপায় ছিল না। অজয় আর বিজয় দুই ভাই খুবই মেহনত করত, কিন্তু এতে করে কোনো ফলই দেখতে পেত না। শীতে তাদের বাড়িতে একটাই কম্বল ছিল, যার কারণে একজন পেত আর একজনকে ঠান্ডায় থরথর করে কাঁপতে হতো। কেউ কাউকে কিছুই বলতো না, কারণ বলার মতো কিছুই ছিল না। এরকম ভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। শীতের দিনে অনেকেই তাদের ঠান্ডা লাগতো, তাই অর্পিতা দেবী পরিবারের সকলকে বলে, জানিস অজয়, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এই বুদ্ধিটা কাজে লাগে তাহলে কিন্তু খুব ভালোই হবে। মা, আপনার মাথায় আবার কি বুদ্ধি এসেছে? এত শীতের কারণে কোথাও কি ঘুরতে যাবার কথা বলবেন নাকি? ওহো বৌমা, তুমি যে কি বলো না, এখানে খাবার মতো টাকা নেই, আবার ঘুরতে যাবার কথা বলছো? সত্যি বাপু, তাহলে আবার কিসের প্ল্যান করছেন মা আপনি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার মনে হয় এই শীতে আপনি আপনার ছোট ছেলের বিয়েটা সেরে ফেলবেন, তাই তো? বাহ বৌমা, তুমি তো আমার মনের খবরটা খুলে বললে, কিন্তু বৌমা তুমি আমার মনের খবরটা জানলে কিভাবে? আমি তো এখনো কথাটা প্রকাশই করিনি। তাহলে তুমি ঠিক বুঝতে পারলে কিভাবে বলো তো? মা, কারণ এই শীতেই আমাদের বিয়ে হয়েছিল। আপনার বড় ছেলেরও বিয়ে দিয়েছিলেন, যার কারণেই আমার মাথাতে বুদ্ধিটা চলে আসলো, আর আমাদের বিয়ের কথাও মনে পড়ে গেল। বৌমা, তুমি তাহলে এখনো মনে রেখেছো? যাক, এটা তো খুব ভালোই কথা। হ্যাঁ বৌমা, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম যে এই শীতে এই ছোট ছেলের বিয়ের কাজটা সেরে ফেলবো। আর আমি ভাবছি ছোট ছেলের জন্য একটু ধনী পরিবারের মেয়েকে নিয়ে আসবো, যাতে মেয়েটা কিছু যৌতুকে নিয়ে আসুক আর নাই নিয়ে আসুক, সে যেন একটু কম্বল নিয়ে আসে। কারণ এইরকম ছেঁড়া কম্বলে আমাদের তো সকলের শীত কাটে না, তাই না? হ্যাঁ মা, একদম আপনি ঠিক বলেছেন। বরং আপনি আগে থেকেই বলে দেবেন যে যৌতুকে আমাদের কিছুই চাই না, শুধু একটু কম্বল দিলেই হবে। কারণ এই ছেঁড়া কম্বলে বাচ্চা দুটো ঠিকভাবে ঘুমাতেও পারে না। আমাদের কথা নাই বাদ দিন, আমরা বড় মানুষ, কিন্তু বাচ্চা দুটোর মুখ চেয়ে বলছি। এইসব কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। বিজয় দুপুরবেলা বাড়িতে ফেরে। বিজয়ের মা অর্পিতা দেবী আবারও বিয়ের কথাটা তোলে। তখন বিজয় বলে, মা, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। দাদার বিয়েটা শীতকালে দিয়েছিল বলে আমার বিয়েটাও শীতকালে দেবে ভেবেছো, তাহলে তাই করো। শুধুমাত্র কম্বলের জন্য আমার বিয়ে দিচ্ছ? ওহ সত্যি, তোমার মতো মানুষ হয় না। না রে দাদা, তুই ভুল বুঝছিস। এই ছেঁড়া ফাটা কম্বল নিয়ে কারোরই কি শীত কাটে বল? তার জন্য নতুন বৌদিকে এটা নতুন কম্বল আনার জন্য বলবি। অনুর কথাতে সকলেই হাসাহাসি করতে থাকে। এমনই ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিক্রম হয়ে যায়। একদিন অর্পিতা দেবী ছোট ছেলের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রীর নাম ছিল সীমা। সীমাকে দেখতে ছিল খুবই সুন্দর। তার বাবার একটু হলেও পয়সা ছিল, আর মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে তার মা বাবা তাকে যথেষ্ট দেবে বলে সম্মানিত করে। অর্পিতা দেবী যখন সীমাকে দেখতে গিয়েছিল, তখনই সীমার বাবা মা অর্পিতা দেবীকে বলে, দিদি, আপনি চিন্তা করবেন না, আমার মেয়েকে যথেষ্ট আমি ভরিয়ে দেব, কারণ ও তো আমাদের একমাত্রই সন্তান। তাই আমরা বেশি কিছু না দিতে পারলেও মেয়েকে সোনার জিনিস একটাও হলে দেব। আপনি শুধু বিয়ের তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের কাছ থেকে আমাদের আর কিছুই চাই না, কারণ আপনারা তো আপনাদের একমাত্র মেয়েকে আমাদের দিয়ে দিচ্ছেন। এর থেকে বড় আর কি হতে পারে বলুন? এভাবেই দুই পক্ষ কথাবার্তা বলার পর তারা একটা তারিখ ঠিক করে ফেলে, আর শীতকালের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। নতুন বৌমা নিজের সাথে একটা বড় সুটকেস নিয়ে এসেছিল, যেটা থেকে অর্পিতা দেবী বলে, বৌমা, এত বড় সুটকেসে কি এনেছো বলো তো? আমরা তো বললাম যে আমাদের কিছুই দিতে হবে না। মা, মনে হচ্ছে আমাদের জন্য জামা কাপড় এনেছে। নতুন বৌদি, এবারে তাহলে খুলে দেখা যাক। এই বলে অনু নতুন বৌদি সীমাকে ডাকাডাকি করতে থাকে। সীমা নিজের রুমে থাকার কারণে সে বার হতে চাইছিল না, আর ঠান্ডার কারণে সে তো একদমই বার হচ্ছিল না, যার কারণে অনু নিজেই বড় সুটকেসটা খুলে ফেলে। আর তখন অনু দেখে যে সেখানে বৌদির শাড়ি আর একটা বড় কম্বল রয়েছে, যেটা দেখে অনু বলে, মা দেখো দেখো, নতুন বৌদি আমাদের জন্য নতুন কম্বল এনেছে।
কত সুন্দর কালার, দেখো মনে হচ্ছে গায়ে দিলেই গা গরম হয়ে যাবে। হ্যাঁ রে মা অনু, তুই একদম ঠিকই বলেছিস, আমারও তো ওটাই মনে হচ্ছে, গায়ে দিলেই গা গরম হয়ে যাবে। আজকে তাহলে তোর নতুন বৌদির কম্বলটা গায়ে দিয়ে ঘুমানো হবে। হ্যাঁ মা, অনেকদিন পর আজ তাহলে আমরা আরাম করে ঘুমাতে পারবো, আর বাচ্চাগুলোও আরাম করে ঘুমাতে পারবে, ওদেরকে আর ছেঁড়া কম্বলে ঘুমাতে হবে না। নতুন বউ নতুন কম্বল এনেছে দেখে পরিবারের সকলেই অনেক খুশি হয়। সেদিন রাত্রেবেলা অনিন্দিতা, অর্পিতা দেবী এবং অনুতার দুই ছোট সন্তান তারা সকলেই নতুন কম্বলে ঘুমিয়ে পড়ে। নতুন কম্বল খুঁজে না পাওয়ার কারণে সীমা খুবই রেগে যায়। তখন সে মনে মনে ভাবে, তাহলে কি মা আমাকে নতুন কম্বল দেয়নি? এত ঠান্ডা পড়েছে, আর মা এত ঠান্ডাতে আমার বিয়েটা দিয়ে দিল, কিন্তু সাথে করে একটা কম্বলও পাঠালো না। মা তো বললো আমাকে একটা নতুন কম্বল দেবে। উফ, এই মাটাও না। আচ্ছা দেখি একবার ফোন করে, কিন্তু এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? এইসব ভাবনা চিন্তা করে সীমা আর ফোন করে না। তারপর সীমা বাইরে হল রুমে আসে। তখন সে দেখে একটা নতুন কম্বলে তার পুরো শ্বশুরবাড়ির লোকেরা ঘুমিয়ে রয়েছে। শাশুড়ি মা, বড় জা এবং বড় জায়ের দুই সন্তান আর ননদ। এটা দেখে সীমার খুবই রাগ হয়। সীমা তার শাশুড়ি মাকে জাগিয়ে দিয়ে বলে, মা মা উঠুন আপনারা, আমার নতুন কম্বল নিয়ে এসেছেন আর আমাকে একবারও জানালেন না। আমার নতুন কম্বল কে নিতে বলেছে আপনাদেরকে? আমি তো নতুন কম্বল ছাড়া ঘুমাতেই পারি না, আর আমার তো এটা নতুন গরম কম্বল, এটা আমার মা আমার জন্য কিনেছে। আর আপনারা কখন নিয়ে নিলেন আমার ব্যাগ থেকে? ছোট বৌমা, তুমি রেগে যেও না দয়া করে, তুমি একটু আস্তে কথা বলো। বাচ্চাগুলো তো ঘুমিয়ে রয়েছে, আর এত ঠান্ডা পড়েছে, তার উপরে আমরা বাইরে হল রুমে শুয়ে রয়েছি, তুমি তো নিজের রুমে শুয়ে রয়েছো, তোমাকে তো অত বেশি ঠান্ডা লাগবে না, যা ঠান্ডা লাগার আমাদেরই তো লাগবে। আর বাচ্চাগুলোর জন্য আমরা তোমার এই নতুন কম্বলটা নিয়েছিলাম, অনেকদিন পর বাচ্চাগুলো একটু আরাম করে ঘুমাচ্ছে। কিন্তু মা, আমি তো আর ঘুমাতে পারছি না, আমার নতুন কম্বল ছাড়া ঘুম হবে না। আর এত ঠান্ডার মধ্যে যতই রুমের ভিতরে থাকি না কেন, ঠান্ডা তো লাগবেই, তাই না? দিন, আমার কম্বলটা আমাকে দিন। এই বলে সীমা নিজের কম্বল নিয়ে চলে যায়। সীমা নিজের রুমে গিয়ে বলে, যাক, এবারে আমার কম্বলে আমি একাই ঘুমাবো, একদম আরাম করে। আমার নতুন কম্বল সকলে মিলে নিয়ে ঘুমিয়ে পড়লো, আর আমাকেই দিল না। এবারে আমি আর আমার কম্বল কাউকে দেব না। এই বলে সীমা নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে ঠান্ডার কারণে বাচ্চা দুটোর ঘুম ভেঙে যায়। যখন তারা নতুন কম্বলের কথা জিজ্ঞাসা করে, তাদের মুখের কথা শুনে অর্পিতা দেবী আর চুপ করে শুয়ে থাকে না। আর চুপ করে শুয়ে থাকতে না পেরে নতুন বৌমার কাছে যায়, আর গিয়ে রুমের দরজা ঠুকতে থাকে। তারপর নতুন বৌমা রুমের দরজা খোলে আর ঘুম চোখে বলে, মা, সবে মাত্র ঘুমটা আসলো, আর আপনি এসে দরজা ঠুকছেন, কি হয়েছে বলুন? বৌমা, দয়া করে আমার এই কথাটা রাখো, তোমার নতুন কম্বল পেয়ে বাচ্চাগুলো একটু আরাম করে ঘুমোচ্ছিল, আজ অনেক দিন পর ওরা একটু ভালোভাবে ঘুমিয়ে পড়েছিল, তুমি আমাদেরকে তোমার নতুন কম্বলটা দাও, আর এই নাও, এই কম্বলটা তোমার কাছে রাখো, তুমি এইটা গায়ে দিয়ে ঘুমাও। শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথা বলতে না পেরে তার নতুন কম্বলটা শাশুড়ি মা নিয়ে চলে যায়। তারপর সেদিন রাত্রিবেলা তারা সকলে নতুন কম্বলে আরাম করে ঘুমায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একটা কম্বল হওয়ার কারণে অর্পিতা দেবী রোজ রোজ সীমার থেকে নতুন কম্বল চেয়ে নিয়ে চলে যেত। এদিকে সীমাকে ছেঁড়া ফাটা কম্বলে শীতের রাত কাটাতে হতো। সীমার খুবই রাগ হতো, কিন্তু সে কিছুই বলতে পারতো না। এমনই একদিন সীমা শীতের রাতে নিজের কম্বল নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে যাচ্ছিল, আর মনে মনে ভাবছিল, যাক, আজকে আমি নতুন কম্বল নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কেউ আমার থেকে আমার কম্বলকে নিয়ে যেতেই পারবে না। এত বড় শ্বশুর বাড়িতে এই একটা মাত্র কম্বল, এই শীতকালে ভালো কম্বল না হলে ঘুম হয় নাকি? এই বলে সীমা শুয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে তার বড় জা অনিন্দিতা আসে আর বলে, ছোট, তুই জেগে রয়েছিস? যাক, ভালো হয়েছে, আমি তোর কাছে আসলাম রে। আসলে মা বলছিল তোর কাছ থেকে কম্বলটা নিয়ে আসতে, বাচ্চাগুলো ঠান্ডাতে কাঁপছে তো, তাই তোর কম্বলটা নিয়ে যেতে বললো। তুই তো রুমের ভিতরে রয়েছিস, অতটা ঠান্ডা বলে মনে হচ্ছে না, আর বাচ্চাগুলো তো সকলে হল রুমে কনকনে ঠান্ডাতে শুয়ে রয়েছে, ঠান্ডার কারণে ওদের ঘুমও আসছে না। তুই এই কম্বলটা নে, আর তোর নতুন কম্বলটা আমাদেরকে দে। বড় জায়ের মুখের উপরে সীমা কোনো কথা না বলে কম্বলটা দিয়ে দেয়। সেদিনকেও ছেঁড়া ফাটা কম্বল নিয়ে সীমাকে রাত কাটাতে হয়। ওদিকে একটা কম্বল নিয়ে সকলে আরাম করে ঘুমাতে থাকে, কিন্তু সীমা দিনের পর দিন অনেকই সহ্য করছিল। একদিন সহ্য করতে না পেরে সে বিজয়কে সবকিছু ঘটনা জানায়। তখন বিজয় বলে,
আচ্ছা আচ্ছা, তুমি এইভাবে রেগে যেও না। আমি তোমার জন্য একটা নতুন কম্বলের ব্যবস্থা করব, ঠিক আছে? আসলে মা তো নিজের জন্য চায়নি, মা তো বাচ্চাগুলো মুখ চেয়েই তোমাদের থেকে নতুন কম্বল চেয়ে যায়। এই বলে বিজয় সীমাকে একটু আশ্বস্ত করে। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বিজয় একটা নতুন কম্বল কিনে নিয়ে আসে। সেটা দেখে সীমা অনেক খুশি হয়ে যায়। আর পরিবারের সকলের যে অসুবিধাটা হচ্ছিল সেই অসুবিধাটা তখন দূর হয়ে যায়। নতুন কম্বল দেখে সকলেই অনেক খুশি হয়। এদিকে বিজয় এক দোকানদারের থেকে ধার করে কম্বল কিনে নিয়ে এসেছিল। তারপর কাজ করে দোকানদারের টাকা মিটিয়ে দেয়। আর এদিকে শীতকালে তারা সকলেই আরাম করে দিন কাটাতে থাকে। চণ্ডীপুর গ্রামে পৃথা তার মা সাবিত্রী দেবীর সঙ্গে বসবাস করত। পৃথার বাবা একজন চাষি ছিলেন। এমনই এক বর্ষায় পৃথার বাবা মাঠে চাষ করছিলেন। ঠিক সেই সময় বজ্রবিদ্যুৎপাত হওয়ায় তিনি সেখানেই প্রাণ হারান। এরপর থেকে সাবিত্রী দেবী পাশের শহরের বিখ্যাত ব্যবসায়ী ব্রিজেশ মিত্রের বাড়িতে কাজ করেই তাদের সংসার চালিয়ে এসেছে। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। এখন পৃথা বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছিল। এমনই একদিন সাবিত্রী দেবীর শরীর খুবই অসুস্থ ছিল। তখন পৃথা বলে, মা, আজ তোমার শরীরটা ভালো নয় দেখছি। তোমাকে আজ কিছুতেই আমি কাজে যেতে দেব না। তুমি চুপ করে এখানে শুয়ে থাকো। আজ আমি বাবুদের বাড়িতে কাজে যাচ্ছি। না রে মা, তা বললে কি করে হয়? আমি এখানে শুয়ে থাকবো আর তুই কাজে যাবি? ও আমার শরীর একটু পরেই ঠিক হয়ে যাবে। তুই বরং বাড়ির কাজগুলো একটু সামলে নে। আমি আস্তে আস্তে ঠিক কাজে চলে যাব। এরপর সাবিত্রী দেবী উঠতে যাবে কি ঠিক তখনই তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যাচ্ছিল। তখনই পৃথা তাকে ধরে নেয় এবং বলে, মা, তুমি আমার একটাও কথা শোনো না। আমি কিন্তু এবার খুব রেগে যাব। আমি যখন বলেছি বাবুদের বাড়ি আজ থেকে আমি কাজে যাব, তার মানে আমিই কাজে যাব। এখন থেকে তুমি বাড়িতে রেস্ট নেবে। পৃথা এভাবে বললে সাবিত্রী দেবী তখন চুপ হয়ে যায়। এরপর সে ব্রিজেশবাবুর বাড়িতে কাজে চলে যায়। আসলে এতদিন থেকে সাবিত্রী দেবী ব্রিজেশবাবুর বাড়িতে কাজ করে এসেছে। পৃথা ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল। এর সঙ্গে তার আরও একটি প্রতিভা ছিল। সে খুব সুন্দর মেহেন্দি করতে পারত। তাই ছোটখাটো বিয়ে বাড়িতে সে বাড়ি বাড়ি গিয়ে মেহেন্দি করে কিছু উপার্জন করত। তা দিয়ে সে তার পড়াশোনার খরচ চালাতো। ছোট থেকেই পৃথার ডিজাইনার হওয়ার খুবই শখ ছিল, কিন্তু অর্থের অভাবে তার প্রতিভা সেরকম কোনো মূল্যায়ন পায়নি। এরপর পৃথা তার অসুস্থ মাকে বাড়িতে রেখে ব্রিজেশবাবুদের বাড়িতে কাজে যায়। ব্রিজেশবাবু ওই শহরের বিখ্যাত নাম্বার 1 বিজনেসম্যান ছিলেন। তিনি তার স্ত্রী চন্দ্রিমা দেবী এবং 2 মেয়ে তিন্নি ও সুজিকে নিয়ে বসবাস করতেন। ব্রিজেশবাবুর বড় মেয়ে তিন্নি ছিল খুব সহজ সরল সাদাসিধে প্রকৃতির মানুষ। এদিকে সুজিকে দেখতে তিন্নির থেকে বেশ সুন্দর ছিল, তাই সুজি একটু অহংকারী প্রকৃতির মেয়ে ছিল। তিন্নির গায়ের রং শ্যামলা হওয়ায় সুজি তিন্নিকে খুব একটা পছন্দ করত না। এরপর পৃথা ব্রিজেশবাবুর বাড়িতে কাজে এলে মনে মনে ভাবে, বাহ, বাবুদের বাড়ি তো একেবারে রাজপ্রাসাদের মতো। মা এত বড় বাড়িতে কাজ করতে আসতো? সত্যি এরকম বাড়ি আমি আগে কখনোই দেখিনি। এই বলে পৃথা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে দেখছিল। ঠিক তখনই সুজি পৃথাকে বলে, এই এই, তুমি কে? এভাবে ঘরের এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো কেন? তোমাকে কে বাড়িতে ঢুকতে দিল? গেটে তো দারোয়ান কাকা রয়েছে, সে তোমাকে আটকায়নি? কোথা থেকে গরিব ভিখারি দলেরা ঘরে ঢুকে পড়ে কে জানে। মা, কোথায় তুমি? দেখো, ঘরের মধ্যে চোর ঢুকেছে আর আশেপাশে ঘোরাঘুরি করে দেখছে। সুজি এভাবে বললে পৃথা একটু হকচকিয়ে যায়। এরপর সুজির চিৎকার শুনে সেখানে সকলেই এসে উপস্থিত হয়। তখন পৃথা বলে, না না দিদিমণি, আমি কোনো চোর নয়, আর নাইবা আমি কারোর অনুমতি ছাড়া ঘরে ঢুকেছি। আসলে আমার মা সাবিত্রী দেবী আপনাদের বাড়িতে কাজ করত। আমার মায়ের শরীরটা অসুস্থ তো, তাই আমি এসেছি। বোন, তুই কিছু না জেনে শুনে কাউকে এভাবে চোর বলতে পারিস না। ও দারিদ্র হতে পারে, ও তো মানুষ, ওর তো এইসব শুনে খারাপ লাগতেই পারে, তাই না? এই তুই চুপ কর তো। তোর মতো কালী ভূতনীদের দারিদ্রদের উপর একটু বেশিই দরদ থাকে। আমার ওসব দরদ নেই। এখন যদি ও সত্যি সত্যি চোর হতো তাহলে তো সবকিছু চুরি করে নিয়ে পালাতো। তিনি এভাবে বলার পরও সুজি তিন্নির মুখের উপরে তর্ক করতে থাকে, যেটা দেখে পৃথার মোটেও ভালো লাগছিল না। তাই সে বলে, না না, আমি কিছু মনে করিনি। আসলে উনি না জেনে শুনে এসব বলেছেন। আর তাছাড়া আমাদের মতো দারিদ্রদের কি আর কিছু মনে করলে চলে? কতজন তো কত কথাই বলে। বলছিলাম দিদিমণি, কি কাজ আছে আমাকে একটু তাড়াতাড়ি বলে দেবেন?
আমাকে তাড়াতাড়ি কাজ সেরে ঘরে ফিরতে হবে। এরপর চন্দ্রিমা দেবী পৃথাকে সমস্ত কাজকাম বুঝিয়ে দেয়। এরপর যে যার কাজে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন ব্রিজেশবাবু চন্দ্রিমা দেবীকে বলেন, এই যে চন্দ্রিমা, তোমাকে একটা কথা বলবো বলে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু কাজের চাপের জন্য একেবারেই বলে উঠতে পারছিলাম না। কেন, কি হয়েছে? বলো না, কি বলবে? এমন কি কথা আছে যা তুমি অনেক দিন থেকেই বলবে বলে ঠিক করে রেখেছো? আমারও তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমাদের মেয়েদের তো এবার বিয়ে দিতে হবে। আমার হাতে এখন ভালো পাত্র আছে, আর তাছাড়া দিন দিন যা কাজের চাপ বেড়েই চলেছে, আমি আর পেরে উঠতে পারছি না। আর তাছাড়া আমি ভাবছি মেয়েদের বিয়ে দিয়ে জামাই মেয়েদের সব কাজগুলো বুঝিয়ে দিই। আর কতদিনই বা এইভাবে আমি টানতে পারবো? ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিতে পারলে তবেই আমি বাঁচি। হ্যাঁ গো, আমি এটাই ভাবছিলাম। তুমি ঠিকই বলেছো। দুটো মেয়েকে আমাদের সব কিছু সমানভাবে ভাগ করে দিতে হবে, যাতে কারোর কোনো রকমের আক্ষেপ না থাকে। তুমি বরং তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। বাড়ির মধ্যে সুজি একটু অহংকারী ছিল, কিন্তু ব্রিজেশবাবু, চন্দ্রিমা দেবী এবং তিন্নি সকলেই খুব ভালো মনের মানুষ ছিলেন। এরপর ব্রিজেশবাবু তার দুই মেয়েকে তাদের বিয়ের কথা জানায়। এরপর সুজি বলে, বাবা, আমি না আমার বিয়ের জন্য একটা লেহেঙ্গা দেখে রেখেছি, 70,000 টাকা দাম। বাবা প্লিজ তুমি আমাকে ওই লেহেঙ্গাটা কিনে দাও। ওটা না কিনে দিলে আমি বিয়ে করব না। বাবা, তুমি একটা লেহেঙ্গা কিনে দিতে পারবে না? দিদি তো এসব লেহেঙ্গা টেহেঙ্গা কিছুই পছন্দ করে না। ওকে বরং 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দাও। যেমন ক্লাস ওর, ওকে তেমন দিলেই হয়ে যাবে। এরপর ব্রিজেশবাবু তার দুই মেয়েকে সমান লেহেঙ্গা কিনে দেয়, যেটা দেখে সুজির খুবই রাগ হয়। সুজি গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। এরপর সে মনে মনে ভাবে, শখ কম নয়, কালী ভূতনি আমার মতো সাজবে। ওকে সাজাচ্ছি, ওর আশায় কিভাবে জল ফেলতে হয় আমিও মজা দেখাচ্ছি। খালি বিয়ের দিনটা আসুক না একবার। এদিকে সুজি সুন্দরীর সাথে সাথে খুব মডার্ন এবং স্টাইলিশ ছিল, তাই সে তার নিজের জন্য পার্লারের মেয়েকে ঠিক করে, যাকে সুজি মেহেন্দি থেকে শুরু করে বিয়েতে নিজেকে সাজানোর সব দায়িত্বই দিয়ে দেয়। আর এদিকে তিন্নি কোনো পার্লারের মেয়েকে বুক না করে সে মেহেন্দির জন্য পৃথাকে বলে, পৃথা, বোন আমার, আমি সাবিত্রী কাকিমার কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি খুব সুন্দর মেহেন্দি ডিজাইন করতে পারো। আমার বিয়ের মেহেন্দি আমি তোমার কাছেই করতে চাই। হ্যাঁ পৃথা, তার সাথে সাথে বিয়ে বাড়িতে অনেক গেস্ট আসবে, তাদেরকেও তোমাকে মেহেন্দি লাগিয়ে দিতে হবে। কিন্তু দিদিমণি, আমি যা মেহেন্দি করি তা আপনাদের মতো এত বড় মানুষদের পছন্দ হবে কি? আমি পারবো তো ঠিকঠাকভাবে আপনাদের পছন্দের মতো মেহেন্দি করে দিতে? ওহ পৃথা, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি তোমার কাছেই মেহেন্দি করব। তিন্নি এবং পৃথা সমস্ত কথাবার্তায় সুজি শুনে ফেলে এবং সে মনে মনে বলে, আমাদের বিয়েতে তো অনেক নামি দামি রিপোর্টাররা আসবে এবং ভিআইপি গেস্টও আসবে। আমি পার্লারে মেকআপ করে মেহেন্দি করে সকলের চর্চায় থাকবো, আর অপরদিকে দিদিকে আরও ভূতনি লাগবে। এরপর দেখতে দেখতে বিয়ের দিন এসে উপস্থিত হয়। এদিকে সুজি পার্লারের মেয়েকে মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে তার কাছ থেকে মেহেন্দি করতে থাকে, আর এদিকে তিন্নি পৃথার কাছে বসে মেহেন্দি করে। পৃথা বাড়ি থেকে মেহেন্দির গাছের পাতা নিয়ে এসে শিলনোড়াতে বেটে তিন্নির হাতে মেহেন্দি করে দেয় এবং কিছুক্ষণ পর সেটা সুজির থেকেও অনেক সুন্দর রং হয়, যেটা দেখে সুজি ভীষণ রেগে যায়। এরপর সে পার্লারের মেয়েকে সুন্দর করে সাজাতে বলে। তার সাজা কমপ্লিট হয়ে গেলে সে নিজেকে আয়নায় দেখে বলে, ওয়াও, আমাকে তো দেখতে পুরো প্রিন্সেস লাগছে। আজ আমি সকলের চর্চায় থাকবো। শহরের সব থেকে সুন্দর ব্রাইড হিসাবে আমাকেই লোক গণ্য করবে। আজ আমার সব থেকে খুশির দিন। দিদি কেমন সাজলো একবার দেখে আসি। ওকে কিছুতেই আমার থেকে সুন্দর হতে দেওয়া যাবে না। এরপর সুজি লুকিয়ে লুকিয়ে তিন্নির ঘরে যায় এবং আড়াল থেকে তিন্নির সাজ দেখতে থাকে। ঠিক সেই সময় পাশে রাখা তিন্নির লেহেঙ্গাটা সুজি দেখতে পায়। এরপর সে রাগে গজগজ করতে থাকে এবং বলে, ওই কালি তিন্নি দিয়ে আমার মতো একই ড্রেস কখনোই পরতে পারে না। আমি ওকে কিছুতেই আমার নকল করতে দেব না। তোর খুব শখ না রে দিদি আমার মতো ড্রেস পরার? তোকে পরাচ্ছি, দাঁড়া। এরপর সুজি একটি কাঁচি নিয়ে
তিন্নির ব্লাউজ কেটে সেখান থেকে চুপচাপ চলে আসে। কিছুক্ষণ পর তিন্নি সেটাকে পরতে গেলে সেটা ছেঁড়া ফাটা অবস্থায় দেখতে পায়। সে তার অত দামি ড্রেসটা ছেঁড়া ফাটা দেখে কাঁদতে থাকে এবং বলে, হে ঈশ্বর, এবার আমি কি পরে বিয়ে করতে যাব? কে আমার জামার এরকম হাল করলো? আমি কিছুই বুঝতে পারছি না। পাত্রপক্ষ বিয়ের জন্য অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই বিয়ে শুরু হয়ে যাবে। এখন আমি কি করি? কেউ আমার ব্লাউজের হাত ইচ্ছা করে কেটে দিয়েছে। আমি কখনো এরকম স্লিভলেস জামা পরি না। এই বলে তিন্নি কান্নাকাটি করছিল। ঠিক সেই সময় পৃথা বলে, দিদি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আমি মেহেন্দি দিয়ে আপনার ব্লাউজটা ডিজাইন করে দেব। কিন্তু পৃথা, তুমি কি করে মেহেন্দি দিয়ে ব্লাউজে ডিজাইন করবে? সেটা কি সুন্দর লাগবে? দিদি, আপনি আমার উপরে ভরসা করেই দেখুন না, আমি আপনার ছেঁড়া ফাটা ব্লাউজ মেহেন্দি দিয়ে ডিজাইন করে কত সুন্দর করে দিই। এরপর তিন্নি কোনো কিছু উপায় না দেখতে পেয়ে পৃথার কথায় রাজি হয়ে যায়। এরপর পৃথা তিন্নির পিঠে এবং হাতে মেহেন্দি দিয়ে ডিজাইন করে দেয়। বেশ কিছুক্ষণ পর তিন্নি তার মেহেন্দি ব্লাউজ লেহেঙ্গা পরে সকলের সামনে বেরিয়ে আসে। এরপর সকলেই নতুন জিনিস দেখে আশ্চর্য হয়ে যায়। মেহেন্দি ব্লাউজে পৃথা সকলের নজর কেড়েছিল। এরপর রিপোর্টার থেকে শুরু করে ফটোগ্রাফাররা শুধু তিন্নিরই ফটো নিচ্ছিল, যেটা দেখে সুজির খুবই রাগ হয়। তখন সুজিরও কিছু করার থাকে না। তিন্নি শহরের নাম্বার 1 ব্রাইডের আখ্যা পায় এবং সকলেই তার প্রশংসা করতে থাকে। এদিকে পৃথার করা মেহেন্দি ব্লাউজ ডিজাইন সকলেরই খুব পছন্দ হয় এবং একজন ডিজাইনার পৃথাকে তার সাথে কাজ করার অফার দেয়। এরপর পৃথাও সেই ডিজাইনারের সঙ্গে কাজ করতে থাকে। এভাবেই আস্তে আস্তে পৃথা একটি বড় মাপের ডিজাইনার হয়ে যায়। এভাবেই তিন্নি এবং পৃথা একে অপরের জন্য আজ বিখ্যাত হয়ে গিয়েছিল।